Hi everyone. Again welcome back to my channel Unfinished Curious Mind. আজকের ভিডিওটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এরিয়াল আর্কিওলজি। এরিয়াল আর্কিওলজি কি প্রথমে জানতে গেলে আমরা জানবো যে এরিয়াল আর্কিওলজি হচ্ছে একটা সাবফিল্ড অফ আর্কিওলজি যেখানে কিনা আহ, আমরা স্টাডি করি আর্কিওলজিক্যাল সাইটস ল্যান্ডস্কেপস ফ্রম এলিভেটেড পার্সপেক্টিভ। ওপর থেকে এলিভেটেড পার্সপেক্টিভ এর মাধ্যমে আমরা এই এরিয়াল আর্কিওলজিস্টরা ইউজুয়ালি স্টাডি কন্ডাক্ট করে থাকেন। টিপিক্যালি যেহেতু এটা অনেক সারফেস এরিয়া থেকে অনেকটা ওপরে হয়, তো এটা মেইনলি ইউজিং এয়ারপ্লেন, এয়ারক্রাফট, ড্রোন, স্যাটেলাইট এক্সেট্রা এগুলোর মাধ্যমে করা হয়ে থাকে। এই মেথডটাকে পার্টিকুলারলি বার্ডস আই ভিউ বলা হয়ে থাকে, যেটা কিনা হেল্প করে টু রিভিল various patterns, features which is usually not visible from the ground. তাই এটা কোথাও না কোথাও গিয়ে ওই আর্কিওলজিস্টদেরকে অ্যালাউ করে ওই ম্যাপ এবং অ্যানালাইজ দ্য সাইট মোর এফেক্টিভলি। এবারে যদি আমরা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ এরিয়াল আর্কিওলজিকে খুব ব্রিফলি যদি জানতে চেষ্টা করি, তাহলে এটা মেইনলি দেখতে পাওয়া গেছে ওই 1910 টু 1920 এটার প্র্যাকটিসটা আস্তে আস্তে ডেভেলপ করা শুরু হয়েছে। ইউজুয়ালি এই এরিয়াল ফটোগ্রাফি যখন প্রথম তৈরি হয় ইউজিং এরোপ্লেন, যখন ফটোগ্রাফি করা শুরু হয় সেই সময় এটা শুরু হয়। আর্লি পাইনিয়ার্স লাইক জর্জ ম্যাকডোনাল্ড, তারপরে ওজিএস ক্র্যাফোর্ড এই এরিয়াল ফটোগ্রাফসটা ডকুমেন্ট করে, যেটা কিনা আর্কিওলজিক্যাল সাইটস স্টাডি করা হয়েছিল ইউকেতে। তারপর 1930s এরকম টাইমে এরিয়াল ফটোগ্রাফি আস্তে আস্তে আরো সিস্টেমেটিক হয়, এটার আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়, ক্যামেরাগুলো আরো বেটার হয়, টেকনোলজি যেহেতু আস্তে আস্তে ডেভেলপ করে, তারপর ফ্লাইটের টেকনিক্স গুলো আস্তে আস্তে আরো মডিফাই হয়। তারপরে আস্তে আস্তে এটা ডিসকভারিটা ছড়িয়ে পড়তে শুরু করে এবং যেই সব আনডিসকভার্ড এরিয়াজ আছে, আননোন সাইটস আছে, সেগুলো কোথাও না কোথাও গিয়ে খোঁজার জন্য এই এই এরিয়াগুলো এই এই এরিয়াল ফটোগ্রাফি ব্যবহার করা হয়। কারণ অনেক জায়গাতে যেগুলো পসিবল না গ্রাউন্ড গুলোতে যাওয়ার, বা কোনো টেরেনে যেগুলো মানে ওয়াক করে বা কোনোভাবে করা সম্ভব না, বা ওই স্টাডি গুলোকে কন্ডাক্ট করা সম্ভব না, সেক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে আর্কিওলজিস্টরা বা আরো আদার্স ডিসিপ্লিনের লোকেরা এইটা ব্যবহার করে, মেনলি আর্কিওলজিস্টরা ব্যবহার করে তাদের একটা যে হাইপোথিসিস কোনো স্টাডির এরিয়াতে আছে, বা কোনো একটা স্টাডি কন্ডাক্ট করার প্রথমে, বা এন্টায়ার স্টাডিটা এগুলোর মাধ্যমে কন্ডাক্ট করার চেষ্টা ওরা করে থাকে। তারপরে 1950s মানে পোস্ট ওয়ার যদি অ্যাডভান্সেস যদি বলি, তাহলে সেক্ষেত্রে 1950s 1960s এরকম সময় ওই এয়ারক্রাফটটার মাধ্যমে আর্কিওলজিক্যাল সার্ভে আস্তে আস্তে ওয়াইড স্প্রেড করা শুরু করে। রিসার্চার্স যেমন স্যার মর্টিমার উইলার, যার নাম আমরা মানে হারাপ্পান সিভিলাইজেশনের ক্ষেত্রে প্রচুর বারবার শুনে এসে থাকি, উনিও এই এরিয়াল ফটোগ্রাফিটাকেও এনহ্যান্স করে ম্যাপিং এর ক্ষেত্রে এবং আরো আর্কিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য। 1970s থেকে এক প্রেজেন্ট পর্যন্ত মানে স্যাটেলাইট ইমেজারি, ড্রোনস এগুলোর মাধ্যমে এরিয়াল আর্কিওলজি কে আরো ডিসপার্সড করা সম্ভব হয়েছে এবং যাকে বলে বিস্তার করা সম্ভব হয়েছে। কেন কি এখন অনেক হাই রেজলিউশন ইমেজেস, রিমোট সেন্সিং এরকম বিভিন্ন টেকনোলজিস, যেটা কিনা কোথাও না কোথাও গিয়ে আরো মোর ডিটেলড অ্যানালিসিস অফ লার্জ এরিয়াকে অ্যাকিউমুলেট করতে হেল্প করে। এবার যদি ইউজেজ ইন আর্কিওলজি বলি, তাহলে অবশ্যই করে সাইট আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে এটা একটা মানে ইমেন্স ভূমিকা পালন করে। এরিয়াল সার্ভে হচ্ছে যেটা কিনা হেল্প করে টু লোকেট প্রিভিয়াসলি আননোন সাইট by revealing so many pattern. It could be such ancient roadways,
যেমন প্রাচীন রাস্তাঘাট, তারপরে বিল্ডিং এর কোনো ফাউন্ডেশন ছিল কিনা, এগ্রিকালচারাল ফিল্ড ছিল যেগুলো কিনা সম্ভব দূরে থাকে, কখনো পসিবল হয় না ওই টেরেনে গিয়ে যাওয়া, বা পাহাড়ি অঞ্চল যেখানে ক্লাইম্ব করা সম্ভব নয়, খরচা সাপেক্ষ ব্যাপার, বা কোনো মানুষ যে জায়গায় এরিয়া গিয়ে পৌঁছতে পারছে না, সেই এরিয়াগুলো কোথাও না কোথাও গিয়ে এগুলোর মাধ্যমে লোকেট করা চেষ্টা করা হয়, এবং ম্যাপিং অ্যান্ড ডকুমেন্টেশন করা হয়ে থাকে। আর এরিয়াল ইমেজেস এর মাধ্যমে কি করে, প্রত্যেকটা ডিটেল ম্যাপ গুলোকে আর্কিওলজিস্টদের হাতে তুলে ধরতে হেল্প করে, যেগুলোকে ফার্দার ডকুমেন্টেশন এবং প্রিজার্ভেশন করা হয়, এবং সেটার মধ্যে রিলেশনশিপ তৈরি করা যায় স্ট্রাকচার আর ফিচার্স গুলোকে অ্যানালিসিস করার জন্য। ল্যান্ডস্কেপ অ্যানালিসিস, যেমন এটা ব্রডার অ্যাসপেক্টে ল্যান্ডস্কেপকে এবং এনশিয়েন্ট সোসাইটিস গুলোর ইন্টারাকশন উইথ এনভায়রনমেন্ট, তারপরে কোনো কমিউনিটির ওখানে কোনো এভিডেন্সেস ছিল কিনা, কোনো সোসাইটি ছিল কিনা, সেখানে কোনো রিসোর্সেস আছে কিনা, সেগুলোকে দেখতে। এছাড়া কিভাবে মনিটরিং আর প্রিজার্ভেশন করা হয় সেগুলোকে হেল্প করতে, ইউজিং ইরোশন, তারপর ডেভেলপমেন্ট, লুটিং, এগুলোর মাধ্যমে কোথাও না কোথাও গিয়ে হেল্প করে টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইট ম্যানেজমেন্ট। এবার যদি বলি এর যে কিছু কিছু কি টেকনিক সেখানে আমি জাস্ট একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এবারে আমি বলি আর কি কি কাজ করে এরিয়াল আর্কিওলজি, কি করে অফেন ইনকর্পোরেট করে বিভিন্ন টেকনিক্স, যেমন যেটা কিনা আদার্স যে সমস্ত ফিল্ড বা আদার্স ডিসিপ্লিনের থেকে অনেকটা গিয়ে আলাদা হয়, যেমন রিমোট সেন্সিং, তারপর জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম অর্থাৎ জিআইএস অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, তারপরে এটা কোথাও না কোথাও গিয়ে ইন্টিগ্রেটেড আর্কিওলজিক্যাল রিসার্চ এর সাথে একভাবে কাজ করে। এটা তো অবশ্যই করে একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে মানে এরিয়াল ইমেজ গুলোকে অ্যানালাইজের মাধ্যমে রিসার্চার্স ক্যান আইডেন্টিফাই প্যাটার্ন অ্যান্ড ফিচার্স, যেটা কিনা হেল্প টু এক্সপ্লোর যে ওখানে কোনো পাস্ট হিউম্যান অ্যাক্টিভিটি, সেটেলমেন্ট প্যাটার্ন, সোশ্যাল অর্গানাইজেশন এক্সেট্রা আছে কিনা। এবারে আমি যদি কিছু এক্সাম্পলস বলি যে এরিয়াল আর্কিওলজির মাধ্যমে কি কি এক্সকাভেশন আর্কিওলজিস্টরা করেছে। প্রথমে কিছু কিছু মেজর সিটি, তারপর মেজর ডিসকভারির কথা মাথায় আসে, যেমন একটা হচ্ছে আঙ্গাকর, লোকেশন হচ্ছে কম্বোডিয়াতে। এটা হচ্ছে 1990s-এ, যেটা কিনা এরিয়াল সার্ভেটা কন্ডাক্ট করা হয়েছিল এয়ারক্রাফট আর স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে, যেটা রিভিল করে যে ওখানে এক্সটেন্সিভ রুইন্স আর এনশিয়েন্ট সিটি অফ আঙ্গাকোর, যেটা কিনা ডেন্স জঙ্গলের মধ্যে পাওয়া গেছে। এবার ওখান থেকে আনকভার হয় যে একটা কমপ্লেক্স নেটওয়ার্ক অফ রোড, ক্যানালস, বিল্ডিং, তারপরে ফেমাস যে আঙ্গাকর ওয়াট টেম্পল, যেটা সেখান থেকে রিকভার করা হয়। এবং নেক্সট হচ্ছে পেরুতে, যেটা কিনা নাজকা লাইন্স বলে একটা আছে। নাজকা লাইন্স হচ্ছে একটা লার্জ জিওগ্লিফিক্স ডেজার্ট ফ্লোর ইন সাউদার্ন পেরু। ওখানের যে ফার্স্ট আইডেন্টিফাই হয়েছিল 1930s-এ থ্রু এরিয়াল ফটোগ্রাফি। ওটার মাধ্যমে প্রথমে আন্ডারস্ট্যান্ড করা হয় যে সাইজ আর পারপাস, এই লাইনগুলো কোথাও না কোথাও কি ওই জিওমেট্রিক শেপস আর ফিগার্স অফ অ্যানিমাল, হিউম্যানস, এগুলোকে এটার পারপাস আর রিসার্চের ডিবেট তৈরি করে দেয়। তারপরে হচ্ছে চাকো কেনিয়ন, যেটা কিনা নিউ মেক্সিকো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। এটা 1980s-এ সম্ভবত এরিয়াল সার্ভের মাধ্যমে রিভিল হয় যে এক্সটেন্সিভ রোড নেটওয়ার্ক, তারপরে সেটেলমেন্ট প্যাটার্ন ওই চাকো ক্যানিয়নে ছিল, যেটা কিনা মেজর সেন্টার অফ অ্যানসেস্টারাল পিবলন কালচার বা পাবলিয়ন কালচার। এবার তার এবং তাদের মাধ্যমে যে সমস্ত ট্রেডিং নেটওয়ার্ক ছিল এবং স্পেটিয়াল অর্গানাইজেশন যেগুলো ছিল, তার যে কমপ্লেক্স অর্গানাইজেশন, সেগুলোকে কোথাও না কোথাও গিয়ে ডিকোড করা। তারপরে রোমান ভিলাস, যেটা কিনা ইউকে তে অর্থাৎ ইউনাইটেড কিংডমে, সেটার মাধ্যমে 1940s 50s-এ হেল্প করে টু আনকাভার দ্য ভিলা সাইটস, যেটা কিনা
প্রথমে ভিজিবল ছিল না ফ্রম দ্য গ্রাউন্ড। তার ওটাকে ডিসকভারের মাধ্যমে লেআউট অফ বিল্ডিংস, বাথ হাউস, তারপর ভিলাস ওয়্যার ডকুমেন্টেড। নেক্সট হচ্ছে মায়ান সিটিজ, যেটা মায়ান সিটিজ ইন সেন্ট্রাল আমেরিকা। সেন্ট্রাল আমেরিকা, এটা হচ্ছে গুয়াটামালা, বেলজিয়া তে। এটা হচ্ছে প্রথমত, যে এটা হচ্ছে রিসেন্ট, ভেরি রিসেন্ট স্টাডি সেক্ষেত্রে বলতে পারি, এরিয়াল সার্ভে ইউজিং LIDAR। LIDAR টা কি, যেটা আমি আগের স্লাইডেও মেনশন করেছি, LIDAR হচ্ছে লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং টেকনোলজি। এটার মাধ্যমে আনকভার হয়েছে থাউজেন্ড অফ প্রিভিয়াসলি আননোন স্ট্রাকচার। নট অনলি দিস, যে ওই ডেন্স রেইন ফরেস্টের মধ্যে সেটেলমেন্টস ছিল সেন্ট্রাল আমেরিকাতে। আর মোটামুটি যা যা ওখান থেকে ডিকোড করা গেছে, যে ওখানে একটা এক্সটেন্সিভ নেটওয়ার্ক অফ রোডস ছিল, তারপর রিজার্ভার ছিল। ইভেন মনে করা হয় যে ওটা একটা এন্টায়ার সিটি ছিল, এবং ওটাকে ড্রামাটিক্যালি এক্সপ্যান্ড করা, এক্সপ্যান্ডিং, মানে কোথাও না কোথাও গিয়ে করে, যে মায়ান সিভিলাইজেশন যে একটা আরবান প্ল্যান। Thank you so much. Please subscribe my channel and stay tuned for the next video.